বন্ধুরা, গল্পটি শুনে আপনাদের ভালো বা খারাপ লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তাহলে শুরু করা যাক। একটি বাংলা গোয়েন্দা কাহিনী, সুড়ঙ্গের সন্ধান। কলকাতা শহরের বুকেই বাস করেন এক রহস্যপ্রিয় গোয়েন্দা, সৌম্যজিৎ রায়। তাঁর জীবন চলত নিয়ম মেনে, তবে হঠাৎ এক সকালে এক চিঠি এসে সব ওলটপালট করে দেয়। দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সের কাছেই একটা ছোট ফ্ল্যাটে থাকেন সৌম্যজিৎ রায়। সকালবেলায় এক কাপ ব্ল্যাক কফি আর হাতে একদম নতুন কাগজ, এই ছিল তার অভ্যেস। কিন্তু সেই দিন সকালটা অন্যরকম ছিল। ঘন্টা 8:25 দরজায় বেল বাজে। কে? ডাক পিয়ন স্যার, একটা চিঠি এনেছি। সৌম্য দরজা খুলে চিঠিটা হাতে নেন। দেখে অবাক হন। চিঠির খামে প্রেরকের নাম নেই, শুধু একটা লাল রঙের সিলমোহর, যেমনটা দেখা যায় পুরনো ব্রিটিশ আমলের কাগজে। তিনি খামটা খুললেন। ভেতরে একটি হলুদচে কাগজ, হস্তাক্ষরে লেখা মাত্র কয়েক লাইন। রূপনারায়ণের তীরে সন্ধ্যার পর কান্নার শব্দ শোনা যায়। সেখানেই লুকিয়ে আছে সুড়ঙ্গের দরজা। বিশ্বাসঘাতকতা করেছে যারা, তাদের আত্মা ঘোরে সেখানে। সাহস থাকলে এসো। সৌম্যজিৎ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। এটা নিছক কৌতুক, না কোনো সত্যিকারের আহ্বান। ঠিক সেই সময় সৌম্যর সহকারী অর্পিতা ফোন করল। স্যার, আজ কোনো কেস নেই। ভাবছিলাম আপনাকে একটা পুরনো ফাইল নিয়ে বলি। সৌম্য বললেন, ফাইল পরেও হবে। আমরা একটা নতুন অ্যাডভেঞ্চারে যাচ্ছি। কোথায়? রূপনারায়ণ। সৌম্য, অর্পিতা এবং গাড়ি চালক সুজয় রওনা দিলেন। গন্তব্য পূর্ব মেদিনীপুর জেলার এক পুরনো গ্রাম, গোপালপুর। রাস্তায় যেতে যেতে সৌম্য বললেন, তুমি জানো অর্পিতা, রূপনারায়ণ তীরবর্তী এলাকায় অনেক পুরনো জমিদার বাড়ি ছিল। অনেকে বলে ইংরেজ আমলে এখানে সোনারূপার গুপ্তচক্র চলত। অর্পিতা কৌতূহলী। তাহলে কি মনে হচ্ছে এই চিঠিটা ওই সময়ের কোনো ইতিহাসের সূত্র? সম্ভব, সৌম্য বললেন, তবে এমন কিছু লুকিয়ে আছে যা কেউ আমাদের জানাতে চায়। না হলে আজকের দিনে কেউ হাতে লেখা হস্তলিপি পাঠাবে না। বিকেল 4টে নাগাদ তারা পৌঁছালো গোপালপুর গ্রামে। একটা পুরনো পাকা রাস্তা চলে গেছে নদীর দিকে, চারপাশে ধানক্ষেত আর গাছগাছালি। গ্রামের মানুষজন অদ্ভুতভাবে চুপচাপ, যেন কোনো অজানা আতঙ্কে রয়েছে। এক বৃদ্ধ, নাম হরিধন মল্লিক, চায়ের দোকানে বসেছিলেন। সৌম্য এগিয়ে বললেন, কাকা, এই চিঠিটা চিনতে পারেন? বৃদ্ধ ভালো করে দেখে বললেন, এই শিলমোহর আমি চিনেছি। ওটা বাগচি বাড়ির। এখন সব বন্ধ, তবে আগে খুব নাম ছিল। সুড়ঙ্গের কথা শোনা যায়? বৃদ্ধ চোখ নামিয়ে বললেন, শোনা যায়, কিন্তু কেউ সেখানে যায় না। রাত্রে কান্নার শব্দ শোনা যায়, আর কুকুরও ওই পথ মারায় না। রাত নামছে ধীরে ধীরে। সৌম্য, অর্পিতা ও সুজয় বাগচি বাড়ির দরজায় দাঁড়িয়ে। ভেতরটা অন্ধকার, পাখির ডাকও নেই। তাদের হাতে কেবল একটি চিঠি, আর সামনে রহস্যে মোড়া এক প্রাসাদ, যার নিচে লুকিয়ে আছে সেই সুড়ঙ্গ। গোপালপুর গ্রামের এক কোণে দাঁড়িয়ে রয়েছে বাগচি বাড়ি, একটা বিশাল প্রাসাদ যার ইতিহাস পেছনের 100 বছর পেরিয়ে গেছে। দোতলা এই ইমারত এখন প্রায় ভেঙে পড়ার মুখে। জানালার কাঁচ ভাঙা, দরজার পাল্লা খসে পড়েছে, আর দেওয়ালে শ্যাওলা আর কালচে ছোপ। সৌম্যজিৎ রায় মোবাইলের টর্চ অন করলেন। অর্পিতা একটু পিছনে, তার মুখে ভয়ের ছায়া। স্যার, আপনি নিশ্চিত আমরা ভেতরে যাব? রহস্যের মুখোমুখি হতে গেলে অন্ধকারে হাঁটতেই হয় অর্পিতা। বাড়ির ভেতর ঢুকতেই ধুলোমাখা বাতাস গায়ে লাগল। প্রথম ঘরটাই ছিল প্রায় ফাঁকা, একটা ছেঁড়া সোফা, চৌকাঠে ঝুলন্ত পর্দা, আর মেঝেতে ছড়িয়ে কিছু পুরনো কাগজ। হঠাৎ টর্চের আলো পড়ল একটা দেয়ালের ওপর, সেখানে আঁকা ছিল অদ্ভুত এক চিহ্ন। একটা গোলাকার বৃত্ত, তার মধ্যে একটা চোখ। সৌম্যজিৎ বললেন, এটা সম্ভবত মেসনিক সিম্বল বা গুপ্ত সংঘের চিহ্ন। এই বাড়িতে গুপ্তচক্রের প্রভাব থাকতে পারে। হঠাৎই টর্চের আলো থেমে গেল। ঘুটঘুটে অন্ধকার। স্যার, অর্পিতা চেঁচিয়ে উঠল। সৌম্য ঠান্ডা গলায় বললেন, চুপ করো। কেউ যেন শব্দ না পায়। ঠিক তখনই ওপরে কোথাও হালকা কর্মর শব্দ।
যেন কেউ পায়ে হেঁটে যাচ্ছে। মেঝের এক কোণে পুরনো কাঠের বাক্সে চাপা দেওয়া একটা পাথরের টালি নড়ে উঠল। সৌম্য একে একে কয়েকটা টালি সরিয়ে একটা সিঁড়ির মুখ দেখতে পেলেন। অন্ধকার, ভেতরটা খুব নিচু। চল, দেখে আসি। অর্পিতা ভয়ে কাঁপছিল, কিন্তু সৌম্যর কথা শুনে নামল তার পেছনে। সিঁড়ি বেয়ে নেমে তারা পৌঁছালো এক গোপন ঘরে। সেখানে একটি প্রাচীন টেবিলের ওপর ছড়ানো বেশ কিছু চিঠি, নকশা ও একটি ধাতব বস্তু। সৌম্য বললেন, এটা দেখো। একটা মানচিত্রের অংশ। মানচিত্রটিতে সুড়ঙ্গের দিক নির্দেশ ছিল, তবে অর্ধেক ছেঁড়া। দেয়ালে লেখা ছিল, শুধু যিনি নিঃস্বার্থ তিনিই পার হবেন, বাকিরা হারিয়ে যাবে অন্ধকারে। ঠিক তখনই ঘরের উপরের কাঠের দরজায় শব্দ হল। ঠক ঠক ঠক। কে? সৌম্যজিৎ চিৎকার করলেন। একজন মধ্যবয়স্ক মানুষ, পরনে সাদা ধুতি ও কালচে পাঞ্জাবি, মুখে কুঁচকানো ভ্রু। আপনারা কি জানেন এখানে কারা আসে আর কে আর ফিরে যায় না? আপনি কে? আমি রবিন, এই গ্রামেরই ছেলে। দাদু ছিলেন বাগচিদের জমাদার। এই বাড়ির অনেক রহস্য জানি। সৌম্য একটু এগিয়ে গেলেন। তাহলে বলুন, এই সুড়ঙ্গটা কোথায়? রবিন বললেন, আপনারা যেটা দেখেছেন সেটা কেবল প্রথম স্তর। আসল সুড়ঙ্গ আছে প্রাসাদের পেছনের কুজোর নিচে। রাতে তারা তিনজনে পেছনের উঠোনে এলো। সেখানে একটি পুরনো কুজো, যার চারপাশে লতাপাতা জড়ানো। রবিন বলল, এই কুজোয় নাকি আত্মারা কান্না করে, কিন্তু আপনি যদি পাথরের বাঁ দিকে চাপ দেন, নিচে নামার পথ খুলে যাবে। সৌম্য সেটাই করলেন। হঠাৎ করে একপাশে ঘোরানো পাথর নেমে গিয়ে একটা সরু গর্ত দেখা দিল। ভেতরে এক সিঁড়ি, অন্ধকার ও স্যাঁতস্যাঁতে। অর্পিতা মুখে হাত চেপে বলল, এটা তো আসল সুড়ঙ্গ। তারা তিনজন নেমে চল সুড়ঙ্গের গভীরে, যেখানে অন্ধকার গিলে ফেলতে চায় আলোকে। প্রাচীন দেয়ালে খোদাই, অদ্ভুত শব্দ আর এক অজানা আতঙ্ক তাদের চারপাশে। এই সুড়ঙ্গ কি শুধুই গুপ্তধনের পথ, নাকি এর গভীরে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা কেউ চায় না মানুষ জানুক? কুজোর নিচের গোপন সিঁড়ি বেয়ে নেমে চলেছেন গোয়েন্দা সৌম্যজিৎ, অর্পিতা ও রবিন। চারপাশে স্যাঁতস্যাঁতে দেয়াল, মাথার ওপর বাদুড়ের পাখার ঝাপটা, আর নিচের মাটি যেন হাঁটার সঙ্গে সঙ্গে শব্দ করে উঠছে। স্যার, আপনার কি মনে হয় কেউ আগে এ পথে গেছে? অর্পিতার গলায় ভয় স্পষ্ট। কে জানে, সৌম্য বললেন, তবে এই পথ তৈরি করা হয়েছে একদম পরিকল্পনা করে। এমন সুড়ঙ্গ একদিনে বানানো যায় না। হঠাৎ দেওয়ালে টর্চের আলো পড়তেই একটা খোদাই দেখা গেল। মৃত্যুর দরজা পার করতে পারবে কেবল সে, যার অন্তর বিশুদ্ধ। রবিন বলল, এটা আমি শুনেছি। দাদু বলতেন, এই গুহার মধ্যে 3টি পরীক্ষা আছে। প্রথম পরীক্ষায় কেউ সাহস না দেখালে সামনের দরজা খুলবে না। সামনে একটা লোহার দরজা, জং ধরে লালচে। তার গায়ে খোদাই করা মুখোশের মতো চেহারা, যেন কোনো প্রাচীন রাক্ষস। হঠাৎ দরজার ওপরে জ্বলতে লাগলো এক রক্তলাল আলো। একটা যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল, তুমি যদি সত্যিই সাহসী হও তবে হাত রাখো মুখোশের ওপরে। অর্পিতা পিছিয়ে গেল। আমি এটা করব না। রবিনও থমকে গেল। তখন সৌম্য হাত বাড়িয়ে মুখোশের ওপর রাখলেন। ঝাঁকুনি। তার শরীর যেন এক মুহূর্তে ঝাঁকুনিতে কেঁপে উঠল, যেন বিদ্যুৎ খেলে গেল। তবে দরজা খুলে গেল। টর্চের আলো দেখা গেল, সামনে আরেক সুড়ঙ্গ, আরো গভীর। দ্বিতীয় ঘরে পৌঁছতেই দেখা গেল একটি বৃত্তাকার ঘর, মাঝখানে একটা টেবিল, আর টেবিলের ওপরে 2টি পাত্র। একটিতে লেখা সত্য, অন্যটিতে লেখা মিথ্যা। একটা গলার আওয়াজ এল দেয়ালের ফাঁক দিয়ে, যদি সত্য পাত্রে হাত দাও তুমি পার পাবে, যদি মিথ্যা বেছে নাও তোমার স্মৃতি চিরতরে হারিয়ে যাবে। রবিন বলল, এটা ধাঁধা। কিভাবে জানব কোনটা সঠিক? সৌম্য কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, কখনোই সত্য নিজেকে ঘোষণা করে না, সেটা প্রমাণ করে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন আর হাত রাখলেন মিথ্যা পাত্রে। হঠাৎ করেই দেয়ালের ফাঁক খুলে গেল। একটি নতুন পথ দেখা দিল। অর্পিতা বিস্ময়ে বলল, আপনি ঠিকই বলেছিলেন স্যার, এটা ধাঁধারই অংশ ছিল।
তাদের সামনে একটি ছোট ঘর, সেখানে একটি মাটির পাত্রে রাখা একটি ডায়েরি। খুলতেই দেখা গেল 1873 সাল। আমি রাজা বংশী বাগচি এই সুড়ঙ্গ নির্মাণ করি আমার প্রিয়তমা স্ত্রীর স্মৃতিতে, কিন্তু আমার ভাই আমাকে বিশ্বাসঘাতকতা করে, সে ধন চুরি করে পালায়। আমি এই সুড়ঙ্গে রেখে দিই একমাত্র উত্তরাধিকার, একটি রত্নখচিত মুদ্রা। যিনি এটি পাবেন তিনিই হবেন প্রকৃত উত্তরসূরি। সৌম্য বললেন, তাহলে এই রহস্য শুধু ধনের নয়, পরিবারেরও। রবিন মুখ নিচু করে বলল, আমার দাদু বলতেন আমরা বাগচিদের চাকর, কিন্তু কেউ কেউ বলেন দাদুই নাকি বংশীর ভাইয়ের বংশধর। কে জানে। তারা পৌঁছাল শেষ দরজার সামনে। সেখানে লেখা, এই পথের শেষে আত্মারা পাহারা দেয়, যার হৃদয়ে পাপ সে আর ফিরে আসবে না। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে অর্পিতার টর্চ নিভে গেল। চারপাশে গা ছমছমে অন্ধকার। তারা ধীরে ধীরে দরজা খুলে এগিয়ে গেল। দেয়ালের ওপর আঁকা অজস্র ছায়ামূর্তি, যাদের চোখ থেকে বেরোচ্ছে লাল আলো। ঘরের এক কোণে চকচক করছে কিছু সোনার রঙা মুদ্রা। সৌম্য এগিয়ে গিয়ে সেটি হাতে তুললেন। তবে তখনই গর্জে উঠল চারপাশ, যেন অসংখ্য কণ্ঠ একসাথে কাঁদছে, চিৎকার করছে, পাপীদের ফিরে যাওয়া উচিত নয়। রবিন চেঁচিয়ে উঠল, আমরা তো পাপী না। এক মুহূর্তের জন্যে ঘর ঝাঁকিয়ে উঠল, তারপর সবকিছু থেমে গেল। দেয়ালের ছায়ারা মিলিয়ে গেল, শুধু সৌম্যর হাতে রয়ে গেল সেই মুদ্রা। তারা তিনজন আবার ওপরে উঠল। ভোর হয়ে গেছে, কুজোর মুখ দিয়ে সূর্যের আলো ঢুকছে। সৌম্য বললেন, এই ধন এখন ঐতিহাসিক নিদর্শন। আমি এটাকে সরকারের হাতে তুলে দেব। তবে আমরা প্রমাণ পেলাম এই গল্প সত্য ছিল। রবিন শান্ত গলায় বলল, আর আমি এবার নিশ্চিত আমার পূর্বপুরুষ বংশীর ভাই ছিলেন। তবে লোভ নয়, ইতিহাসই হবে আমার পরিচয়। অর্পিতা হেসে বলল, স্যার, আপনি না থাকলে আমরা এখনও সেই প্রথম দরজার বাইরেই থাকতাম। সৌম্য হালকা হাসলেন। একটা পুরনো রহস্যের সমাপ্তি ঘটল, কিন্তু রেখে গেল এক বার্তা। সব ধন মাটির নয়, কিছু সত্য ইতিহাসের, আর কিছু সাহসের। কুজোর মুখ দিয়ে সূর্য উঠেছে। গোটা গোপালপুর গ্রাম যেন ঘুম থেকে জেগে উঠছে। সৌম্যজিৎ, অর্পিতা আর রবিন সুড়ঙ্গের সেই অন্ধকার ভেদ করে এখন ফিরে এসেছে জমিদার বাড়ির উঠোনে। সৌম্য পকেট থেকে সেই প্রাচীন মুদ্রা বের করলেন। সূর্যের আলো পড়তেই রত্নগুলি ঝলমল করে উঠল। এই মুদ্রা শুধু ধনের প্রতীক নয়, সৌম্য বললেন, এটা ইতিহাসের এক জীবন্ত প্রমাণ। অর্পিতা বলল, স্যার, তাহলে কি সব শেষ? রহস্যের ইতি? সৌম্য একটু চুপ করে রইলেন। তারপর বললেন, সব রহস্য শেষ হয় না অর্পিতা। কেউ কেউ চায় সেগুলো চাপা থাকুক। হঠাৎই চায়ের দোকান থেকে দৌড়ে এল হরিধন মল্লিক। বাবু, আপনারা যেটা এনেছেন সেটা নিয়ে কিছু লোক খোঁজ খবর করছে। কাল রাতে গ্রামের পাশের গাড়ি থেকে আলো দেখা গেছে। সৌম্য বললেন, কেমন লোক? তিনজন। একজন কালো শার্ট পরে, চেনা যাচ্ছে না। তবে তাদের মধ্যে একজন নিজেকে হেরিটেজ ট্রাস্টের লোক বলেছে। রবিন ফিসফিস করে বলল, স্যার, এটা কি সেই লোক যিনি আগেও বাগচি বাড়ি কিনতে চেয়েছিলেন? সৌম্যর মুখ গম্ভীর হয়ে গেল। ঠিক দুপুর নাগাদ বাগচি বাড়িতে আসে একটি গাড়ি। গাড়ি থেকে নামে তিনজন পুরুষ। তাদের মধ্যে একজন, চোখে কালো চশমা, সোজা সৌম্যর সামনে এসে বলল, আমি মিস্টার অরুণাভ বসু, হেরিটেজ কমিশনের প্রতিনিধি। শুনলাম আপনি প্রাচীন একটি নিদর্শন পেয়েছেন। সৌম্য জবাব দিলেন ঠান্ডা গলায়, পেয়েছি ঠিকই, কিন্তু সরকারকে না জানিয়ে আপনাদের খবর এল কেমন করে? অরুণাভ হেসে বলল, আমরা আগেই জানতাম এখানে কিছু লুকানো আছে। আপনি কেবল সেটা উদ্ধার করেছেন। অর্পিতা ফিস করে বলল, স্যার, এদের বিশ্বাস করা ঠিক হবে কি? সৌম্য বললেন, একটু নজর রাখতে হবে। সবকিছু এত সহজ হলে বাগচি বাড়ি এতদিন ধরে খালি থাকত না। রাতে সৌম্য সেই মুদ্রাটি ভালোভাবে পরীক্ষা করলেন। তিনি আবিষ্কার করলেন মুদ্রার পেছনে ক্ষুদ্রাক্ষরে খোদাই করা অপদ্রব্য লুকায়িত রহস্যের চাবি।
এটা কেবল ধন নয়, মুদ্রার ভেতরে লুকিয়ে আছে আরও কিছু। এক্স-রে টর্চে দেখা গেল মুদ্রার ভেতরে একটি সরু স্লিপ, একটি ছোট্ট রোল করা পত্র। তাতে লেখা ছিল, সত্যিকারের ধন বংশীর শেষ ভাণ্ডারে, যেখানে সময় থেমে থাকে আর মৃত্যু চিরজীবী। পরের দিন সকালে রবিন এসে জানাল যে বাড়ির উত্তর কোণের পুরনো ঘড়ির ঘরটি ভেঙে পড়েছে। সৌম্য সেখানে গিয়ে দেখলেন ঘড়ির মেঝের নিচে একটি সরু ফাটল, যা মাটির গভীরে নামছে। তিনি বললেন, এই তো, সময় যেখানে থেমে গেছে সেই ঘড়ির ঘরেই লুকিয়ে আছে শেষ ভাণ্ডার। ঘড়ির ঘর পেরিয়ে আরও এক নতুন সুড়ঙ্গ, আরও গভীর, আরও বিপজ্জনক। এইবার শুধু ইতিহাস নয়, নিজেদের প্রাণও রক্ষা করতে হবে, কারণ এইবার খেলায় নেমেছে আরও এক পক্ষ, অরুণাব বসু, যার আসল পরিচয় এখনও অজানা। ঘড়ির ঘরটি একসময় বাগচি বাড়ির গর্ব ছিল। ব্রিটিশ আমলে ইংল্যান্ড থেকে আনা ঘড়ি বসানো হয়েছিল সেখানে। এখন ঘড়ি থেমে আছে 12:45 সৌম্য একবার তাকালেন, তার মুখ চিন্তায় ভারী। 12:45 কেন? এই সময় কি কোনো ঘটনার ইঙ্গিত দেয়? অর্পিতা বলল, ঘড়ির নিচে ফাটলটা ধীরে ধীরে চওড়া হচ্ছে। আমার মনে হয় নিচে কিছু আছে। সৌম্য হাতের টর্চ জ্বালিয়ে বললেন, আমরা আরেকটা সুড়ঙ্গের মুখোমুখি হয়েছি। এইবার সাবধানে নামতে হবে। আমরা এখন এমন জায়গায় যাচ্ছি যেখানে ইতিহাস রক্তে লেখা হয়েছে। নিচে নামতেই দেখা গেল দেয়ালের গায়ে একের পর এক ছবি খোদাই করা। এক ভাই অন্য ভাইকে ছুরি মেরে ফেলছে, এক যুবতী অন্ধকারে কাঁদছে, এক বৃদ্ধ গাছতলায় রক্তাক্ত অবস্থায় শুয়ে। রবিন চুপচাপ দাঁড়িয়ে বলল, স্যার, আমি ছবিগুলো চিনি। দাদু বলতেন বাগচি পরিবারে একবার ভাইয়ে ভাইয়ে রক্তপাত হয়েছিল। সৌম্য ধীরে বললেন, বংশীর ভাই, যার কথা আমরা আগেও শুনেছি। সে হয়তো ধন চুরি করেছিল, কিন্তু তার গল্পটা সম্পূর্ণ নয়। তখনই তারা একটা ছোট দরজার সামনে পৌঁছল। দরজার গায়ে লেখা, রক্তে খুলবে এই পথ। অর্পিতা পিছিয়ে গেল। স্যার, এটা তো ভয়ঙ্কর। রক্ত না দিলে দরজা খুলবে না। সৌম্য পকেট থেকে একটা সেফটি পিন বের করলেন। নিজের আঙুল কেটে কয়েক ফোঁটা রক্ত ছিটিয়ে দিলেন দরজার গায়ে। দরজার ধাতব অংশ গরম হয়ে উঠল। কয়েক সেকেন্ড পরেই সেটা খুলে গেল করাত করে। সামনে একটা বিশাল হলঘর। মেঝেতে সোনার মুদ্রা, রত্ন, পুরনো অস্ত্রশস্ত্র আর এক কোণে পাথরের তৈরি রাজাসন। রবিন বিস্ময়ে চিৎকার করে উঠল, এটাই সেই শেষ ভাণ্ডার, আমার দাদুর বলা কাহিনীর শেষ টুকরো। হলের মাঝখানে একটি কাঠের বাক্স। তার ভেতরে ছিল একটি কাগজে মোড়ানো চিঠি এবং একটা পুরনো বই। চিঠিতে লেখা, আমি বংশী বাগচি এই ধন রেখে যাচ্ছি সেই উত্তরাধিকারীর জন্য যিনি লোভ না, সাহস নিয়ে এইখানে আসবেন। যদি সে রক্তবংশের হয় তবে এই ধন তার, যদি নয় তবে মৃত্যু তাকে গ্রহণ করবেই। সৌম্য বইটি খুলে দেখলেন বাগচি পরিবারের ইতিহাস, অপরাধ এবং সেই রাতের হত্যার বর্ণনা। তখনই পেছন থেকে গর্জে উঠল একটা গলা, এইসব নষ্ট সময়ের নাটক বাদ দিন, মিক রায়। ধন দিন, নয়তো মৃত্যু আপনাদের পথ চেনে। অরুণাব বসু এবার আর ভদ্র পোশাকে নয়, পেছনে দুজন অস্ত্রধারী, হাতে আগ্নেয়াস্ত্র। অর্পিতা চিৎকার করে উঠল, আপনি তো হেরিটেজ অফিসার ছিলেন। অরুণাব হেসে বলল, আমি একজন রিলিক হান্টার। সরকারি কাগজপত্র জাল করে আমি বহু সম্পদ হাতিয়েছি। এখানেই বংশের শেষ ধন, এটা আমার চাই। সৌম্য চুপচাপ বললেন, আপনি জানেন না, আপনি যা নিতে চলেছেন তার মূল্য শুধু টাকা নয়, এটা অভিশপ্ত ইতিহাস। অরুণাব যখন মুদ্রার বাক্সের দিকে এগিয়ে এল, সৌম্য হঠাৎ একটি পাথর ছুঁড়ে মারলেন তার হাতে। বন্দুক পড়ে গেল। রবিন ঝাঁপিয়ে পড়ল এক দুষ্কৃতীর ওপর। অর্পিতা টর্চ ছুঁড়ে মারল আরেকজনের চোখে। হাতাহাতির মধ্যে সৌম্য বন্দুক তুলে ধরল। সবাই মাটিতে পড়ো, পুলিশের দল এখনই আসবে। হঠাৎ বাইরে থেকে কণ্ঠ ভেসে এলো, পুলিশ, কেউ নড়বেন না। পুলিশ সুপার তপন ঘোষ ও তার দল এসে পৌঁছেছে।
আগেই খবর পেয়েছিলেন সৌম্য। অরুণাভকে গ্রেপ্তার করা হল। তার মুখে রাগ, হিংসা আর হতাশা। পরদিন স্থানীয় প্রশাসন ও হেরিটেজ বোর্ডের কাছে ধনভাণ্ডার হস্তান্তর করা হল। রবিনকে সরকারি স্বীকৃতি দেওয়া হল বাগচি বংশের উত্তরাধিকারী হিসেবে। সৌম্য বললেন, তুমি চাও তো এই বাড়িকে হেরিটেজ মিউজিয়াম বানাতে পারো। এই ইতিহাস সবাই জানুক। রবিন চোখে জল নিয়ে বলল, এই গল্পটা শুধু ধনের নয়, আমার পূর্বপুরুষদের রক্ত ও ত্যাগের। আমি এই ইতিহাস বাঁচিয়ে রাখব। সন্ধ্যায় কলকাতার পথে ফেরার সময় অর্পিতা বলল, স্যার, এবার বুঝলাম ইতিহাস শুধু বইয়ে থাকে না। কিছু ইতিহাস মাটির নিচে লুকিয়ে থাকে, আর কিছু মানুষের সাহসে বাঁচে। সৌম্য মৃদু হাসলেন। আর কিছু ইতিহাস শুধু একজন গোয়েন্দার কলমে লেখা হয়। গোপালপুরের অন্ধকার সুড়ঙ্গ, আত্মা ও প্রতারকের মুখোমুখি হয়ে অবশেষে কলকাতায় ফিরেছে গোয়েন্দা সৌম্যজিৎ ও তার সহকারী অর্পিতা। গাড়ির জানালা দিয়ে শহরের আলোকিত রাস্তা দেখছিলেন অর্পিতা। স্যার, এই কেসটা অন্যরকম ছিল না? সৌম্য বললেন, হ্যাঁ, এটাতে শুধু যুক্তি নয়, আবেগও জড়িয়েছিল। আর বংশের কাহিনী সবসময়ই গভীর হয়। দুদিন পর সৌম্যর ডেস্কে একটি খাম রাখা, ঠিক আগের চিঠির মতো একই ধরনের লাল সিলমোহর। চিঠির লেখা, তুমি যদি সত্যিই বংশীর উত্তরসূরিকে রক্ষা করেছ, তবে এবার অন্য এক ইতিহাস তোমার সামনে আসবে। সুদূর মালদার রাজবাড়িতে, যেখানে এক মহিলা আত্মহত্যা করেছিলেন, তার প্রেতাত্মা এখনো পাহারা দেয় এক পুরনো পাণ্ডুলিপিকে। সাহস থাকলে এসো। কে? কে? অর্পিতা চিঠি পড়ে থমকে গেল। স্যার, এটা কি নতুন এক কেস? সৌম্য বললেন, না, এটা সেই ইতিহাসেরই পরবর্তী অধ্যায়। রবিন ফোন করল গোপালপুর থেকে। স্যার, আপনাদের ধন্যবাদ। আমার জীবন বদলে গেছে। এখন আমি সেই ইতিহাসের ভার বইছি গর্ব নিয়ে। সৌম্য বললেন, রবিন, সাবধানে থেকো। উত্তরাধিকার শুধু সম্মান নয়, দায়িত্ব। তারপর ফোন রেখে বললেন অর্পিতাকে, তুমি ব্যাগ গোছাও, আমরা মালদা যাচ্ছি, যেখানে শুধু ইতিহাস নয়, অতিপ্রাকৃত অপেক্ষা করছে। মালদার প্রাচীন রাজবাড়ি, এক বিধবার কান্না, এক গুপ্ত পাণ্ডুলিপি, আর এক নতুন নাম। কে? কে? যেসব জানে, সব দেখে, আর শুধু বেছে বেছে চিঠি পাঠায় সৌম্যজিৎ রায়কে। এই রকম রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।